আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। যাদের কাছে এই অধ্যায়ের অঙ্ক অনেক কঠিন এবং জটিল মনে হয়, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি দেখবেন। এতে করে আপনারা এই অধ্যায় সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবেন, যা আপনাকে এই অধ্যায়ের অঙ্ক করতে সাহায্য করবে। আসলে আমরা বুঝতে পারি না যে এই অধ্যায়ের অঙ্ক আমরা কেন বা কোন উদ্দেশ্যে করে থাকি বা আমাদেরকে কি করতে বলে। তাই আমাদেরকে করতে হয় কি, অনেক সূত্র মুখস্থ করতে হয়, যা আমাদের কাছে অনেক কঠিন লাগে। এই ভয়তে আমরা এই অধ্যায়ের অঙ্কটা করতে পারি না। তাই আমি বলবো, সূত্র মুখস্থ করে নয়, বরং আপনি এই অধ্যায় সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নিয়ে বুঝে শুনে অঙ্কগুলো করবেন, দেখবেন কোনো সমস্যা মনে হবে না। কারণ সূত্রগুলো আমাদের যতদিন মনে থাকে আমরা ততদিন এই অঙ্কটা করতে পারি, আর এই সূত্রগুলো যখন ভুলে যাই তখন আর এই অধ্যায়ের অঙ্ক আমরা করতে পারি না। তাই সূত্র মুখস্থ করার চাপ আমরা নিব না, বরং এই অধ্যায় সম্পর্কে আমরা বিস্তারিত পরিষ্কার ধারণা নিব। আর যাদের এই বিষয়গুলো সম্পর্কে একটু জানা আছে, তারা অঙ্কটি করার সময় প্রথমে ক, খ, গ এই তিনটি প্রশ্ন পড়ে নেবেন। এই তিনটি প্রশ্ন পড়লে আপনারা বুঝতে পারবেন আপনার কাছে প্রশ্ন কি চায়, মানে কি করতে হবে। এটা যখন আপনি বুঝতে পারবেন, দেখবেন আর কোনো সমস্যা হবে না। আসলে আমরা দেখি ক নম্বর প্রশ্নটি আমাদের কি বলছে। ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন তথ্যগুলোর পরিমাণ নির্ণয় করো। তাহলে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন তথ্যের পরিমাণ। তাহলে ব্যাংক বিবরণীটি কি? এই ব্যাংক বিবরণী হচ্ছে আমাদের, অর্থাৎ আমানতকারী, অর্থাৎ আমরা যারা আছি প্রতিষ্ঠান, গ্রাহক, এদের তথ্যগুলো, লেনদেনগুলো ব্যাংক বিবরণীতে ব্যাংক কর্মকর্তারা লিখে রাখে। তার মানে কি দাঁড়াচ্ছে, ব্যাংক বিবরণী ব্যাংক কর্মকর্তারা প্রস্তুত করে। অর্থাৎ তারা যে লেনদেনগুলো, অর্থাৎ আমাদের যে লেনদেনগুলো ব্যাংক বিবরণীতে লেখেনি, তার পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে এটা আমরা উদ্দীপক থেকে দেখবো যে তারা কোন লেনদেনগুলো লেখেনি। ওকে, এরপরে বলছে খ নম্বরে ডেবিট মেমোরান্ডাম ও ক্রেডিট মেমোরান্ডাম ভুক্ত লেনদেনের পরিমাণ। তার মানে ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম ভুক্ত লেনদেনের পরিমাণ। এই কথাটার মানে হলো তারা ব্যাংক বিবরণীতে আমাদের যে লেনদেনগুলো লিপিবদ্ধ করেছে তার পরিমাণ নির্ণয় করতে বলছে। যেহেতু আপনাকে ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম দুইটা স্পেসিফিক ভাবে আলাদাভাবে বলেছে, তার মানে হলো তারা ডেবিটে কোন তথ্যগুলো লিখছে তার একটা পরিমাণ নির্ণয় করতে হবে, আর ক্রেডিট মেমোরান্ডামে কোন তথ্যগুলো লিখছে তার একটা পরিমাণ নির্ণয় করতে হবে আলাদাভাবে। এখন আমাদের যে লেনদেনগুলো আছে, অর্থাৎ আমরা ব্যাংকের সাথে যে লেনদেনগুলো করি, এই লেনদেনের ফলে আমার ব্যাংক হিসাবে টাকা বৃদ্ধি পায় এবং ব্যাংক হিসাব থেকে টাকা হ্রাস পায়। এই বৃদ্ধি পাওয়া লেনদেনগুলো তারা একটা মেমোরান্ডামে লেখে, আর হ্রাস পাওয়া লেনদেনগুলো তারা আরেকটা মেমোরান্ডামে লেখে। এখন তারা ডেবিট মেমোরান্ডামে লেখে যে লেনদেনের ফলে আমার ব্যাংকের অ্যাকাউন্টগুলো হ্রাস পায়, আর ক্রেডিট মেমোরান্ডামে লেখে যে লেনদেনের ফলে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পায়। একটু বুঝতে হয়তো জটিল হতে পারে, আমি আপনাদেরকে সহজে বুঝাই দিচ্ছি, কারণ আমরা সবাই ব্যাংকের জাবেদাগুলো কিন্তু করতে পারি। তার আগে আরেকটু বলি, আপনাদের যাদের জাবেদাতে অসুবিধা আছে তারা অবশ্যই অবশ্যই যে কোনো উপায়ে আপনারা জাবেদাগুলো পরিষ্কারভাবে শিখে নেবেন। কারণ জাবেদাতে অসুবিধা থাকলে আপনি প্রত্যেকটা স্টেজে ঠেকে যাবেন। অর্থাৎ হয়তো বা আপনি কোনোভাবে একটা স্টেজ পার করছেন, কিন্তু পরবর্তী স্টেজে গিয়ে আপনাকে আবার সেই সমস্যার সম্মুখীন হতে হবে। তাই জাবেদাতে কোনো অবহেলা নয়, যে কোনো উপায়ে যে কোনোভাবে প্রত্যেকটি জাবেদা আমরা শিখে নেব। এর জন্য প্রয়োজনে আপনি স্যারদের কাছ থেকে শিখে নিতে পারেন, নিজে বই পড়তে পারেন, বিভিন্ন ভিডিওগুলো দেখতে পারেন, কিন্তু জাবেদা আপনাকে শিখতে হবে, তাহলে আপনি কোনো অঙ্ক পারবেন না। আসুন আমরা এবার একটু দেখি, আমি ডেবিট এবং ক্রেডিট মেমোরান্ডামটা সম্পর্কে একটু কথা বলে নিই। ধরেন ব্যাংক চার্জ ধার্য করলো, ব্যাংক চার্জ ধার্য করলো, এর জাবেদা কিন্তু আমরা পারি যে ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখন দেখেন এই যে আপনি ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট করেছেন, কারণ ব্যাংক চার্জ করছে, এর ফলে আপনার ব্যাংক থেকে টাকা কমে যাবে, সে একটা মাসুল নিয়েছে, তাই আপনি ব্যাংক হিসাবটা ক্রেডিট করেছেন। এই যে ব্যাংক হিসাব ক্রেডিট করেছেন আপনি, এর বিপরীত হবে কি, ডেবিট করবে হলো ব্যাংক। কারণ একটু বোঝার চেষ্টা করেন, আপনার যেটা আয় আর একজনের কিন্তু সেটা ব্যয়, আপনার যেটা ব্যয় আর একজনের কিন্তু সেটা আয়, অর্থাৎ আপনার বিপরীতটা হবে।
তাহলে এইখানে কি বলা হচ্ছে, নগদান বই আর ব্যাংকের বই বিবরণী, এই দুইটা বইয়ের তথ্য নিয়ে আমরা কাজটা করব। এখন আমার নগদান বইতে যেটা আয়, ব্যাংক বিবরণীতে সেটা ব্যয় হবে। তার মানে আমি নগদান বইতে যেটা ডেবিট করি, ব্যাংক সেটা কি করবে, ক্রেডিট। তাই এখানে বলছি আমি ব্যাংক হিসাবটাকে কি করেছি, ক্রেডিট। তার মানে ব্যাংক এটা ডেবিট করবে, তার মানে সে ডেবিট মেমোরান্ডামে লিখবে। একটু খেয়াল করেন, তাহলে আমি বলেছিলাম না যে সকল লেনদেনের ফলে আমার ব্যাংক থেকে টাকা হ্রাস পায় সেগুলো তারা ডেবিট মেমোরান্ডামে লেখে। আবার যে লেনদেনের ফলে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পায় সেগুলো তারা ক্রেডিট মেমোরান্ডামে লেখে। একটু দেখি, ধরেন একটি চেক ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করলো, এইরকম যে কোনো লেনদেন হতে পারে যে লেনদেনের ফলে আপনার ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। ধরেন ব্যাংকে একটি চেক জমা দেওয়া হলো, এতে আমরা চাবিদারটা কি করি যে ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট করি। কারণ আমরা যে চেকটি জমা দিয়েছি তা আমরা একজন দেনাদার বা গ্রাহকের কাছে টাকা পেতাম, সে আমাকে টাকা না দিয়ে একটা চেক দিছে, এখন এই চেকটা নিয়ে তো আমি কিছু করতে পারি না, এই চেকটা আমি তখন ব্যাংকে জমা দিছি। ব্যাংক করছে কি, ওই গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করে আমার অ্যাকাউন্টে রাখছে, এতে করে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে। তাই আমরা বলতেছি ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এবার একটু খেয়াল করেন, আপনি জাবেদায় কি করছেন, ব্যাংক হিসাব ডেবিট, তার মানে কি আপনার ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে। এবার ব্যাংক এটাকে কি করবে, ক্রেডিটে লিখবে। আমি যেটা ডেবিট করবো ব্যাংক সেটা তার বিপরীতটা করবে, কারণ এটা নিয়ম, আপনার যা হবে তার বিপরীত হবে আরেকজনের। তাহলে এখানে আমার নগদান বই আর ব্যাংকের হিসাবের কথা বলা হচ্ছে। তাহলে আমি ব্যাংক হিসাবকে কি করেছি, ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এর ফলে কি হলো, আমার ব্যাংকে টাকা বৃদ্ধি করেছি না, তাহলে ব্যাংক এটা কি করবে, ক্রেডিটে লিখবে, তার মানে ব্যাংক ক্রেডিট মেমোরান্ডামে লিখবে। আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন। এবার আমার অঙ্ক থেকে আবার এই বিষয়টা দেখানোর চেষ্টা করব। এরপরে বলছে কি, গ নাম্বার প্রশ্নে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো, যেটা আমাদের এই অধ্যায়ের একটা মূল কাজ। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করতে হলে আপনাকে আমি আবার বলেছি যে নগদান বই এবং ব্যাংক বিবরণী সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, তাহলে করতে পারবেন। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব করে দিতে। এখন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। ক নম্বর প্রশ্নে বলেছিল ব্যাংক বিবরণীতে অন্তর্ভুক্ত হয়নি এমন লেনদেনগুলোর পরিমাণ নির্ণয় করো। আপনারা একটা ঘর কাটবেন পরিমাণ নির্ণয়ের। এখানে ক্রমিক নং বিবরণ টাকা। এখন উদ্দীপকটি পড়ি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এত টাকা, এই বিষয়টা আমি ব্যাংক সমন্বয় বিবরণীর সময় বলবো। 15,000 টাকা, তারপর লেনদেনটি হলো 15,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। দেখেন, 15,000 টাকার একটি চেক আদায়ের জন্য আমি ব্যাংকে জমা দিছি, কিন্তু ব্যাংক সেটা আদায় করেনি, তার মানে কি ব্যাংক কাজটি করেনি। তাহলে আমাকে ক নম্বর প্রশ্নে বলছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন তথ্যগুলোর পরিমাণ, তাহলে এই তথ্যটি আসবে। তাহলে আমরা লিখবো ক্রমিক নং 2 এ আছে আমার হলো জমাকৃত চেক। জমাকৃত চেক ব্যাংক কর্তৃক, বা আদায় হয়নি বললেই হবে, শুধু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, বা জমাকৃত চেক আদায় হয়নি বললেই হতো, 15,000 টাকা। এরপরে আছে হলো 12,000 টাকার ইস্যুকৃত চেক, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট 5,000 টাকা পরিশোধ, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক 5,000 টাকার একটা প্রদেয় নোটের টাকা পরিশোধ করছে, এর ফলে আমার ব্যাংকে টাকা কমছে, সেটা পরে, কিন্তু এটা নগদান বইতে লেখা হয়নি, তাহলে এই এন্ট্রিটাতে অসুবিধা নেই। পরে বলছে 12,000 টাকার ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থিত হয়নি। তার মানে আমি একটা চেক ইস্যু করছি, এখন ইস্যু করা মানে হলো চেকটা দেওয়া, অর্থাৎ আমার কাছে এক ব্যক্তি বা পাওনাদার বা প্রদেয় হিসাব টাকা পায়, আমি তাকে নগদ টাকা না দিয়ে একটা চেক দিছি, এখন সে চেকটা নিয়ে কি করবে, ব্যাংকে গিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করবে, এতে আমার ব্যাংকে টাকা হ্রাস পাবে, কিন্তু সে এই চেকটি নিয়ে ব্যাংকে উপস্থিত হয়নি, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে তো টাকা কমেনি। সেটা বড় কথা না, বড় কথা হলো কি সে তো ব্যাংকে উপস্থিত হয় নাই, এতে কি ব্যাংক তো ওই তথ্যটা লিপিবদ্ধ করেনি, যেহেতু উপস্থিত হয়নি তার মানে তো লিপিবদ্ধ করেনি। তাহলে ক নম্বর প্রশ্ন অনুযায়ী এই তথ্যটা এখানে আসবে। আমরা লিখব 4 নাম্বার দিয়ে লিখব ইস্যুকৃত চেক
ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থিত হয়নি। 12,000 টাকা, এই দুটো যোগ করলে হয় 27,000 টাকা। এটাই আমার ক নম্বর অ্যান্সার। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা করব হলো খ নাম্বার। খ নাম্বারে বলেছিল ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডামের পরিমাণ নির্ণয় করতে। ঠিক আপনারা সেম এরকম একটা ঘর কাটবেন। আমি লিখছি খ নাম্বার, আমি এরকম সেম আর একটা ঘর কাটবেন একেবারে আগের মতোই। বিবরণ টাকা টাকা ক্রমিক নং। এখানে লিখলাম আমি ডেবিট মেমো রান্ডাম। আচ্ছা, আমি আপনাদেরকে বলছি ডেবিট মেমোরান্ডাম মানে হলো যে লেনদেনগুলোর ফলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা হ্রাস পাবে সেগুলো ডেবিট মেমোরান্ডামে আসবে। অর্থাৎ আপনি ব্যাংক ক্রেডিট করেন যে লেনদেনগুলোর ফলে আপনার ব্যাংক হিসাবে জাবেদার সময় ক্রেডিট করেন, ওরা সেটা ডেবিট মেমোরান্ডাম লিখবে, মানে আপনার বিপরীতটাই লিখবে। আপনি যেটা লিখবেন তার বিপরীতটা ওরা লিখবে। তাহলে আপনার কাছে যেটা ক্রেডিট ওদের কাছে সেটা ডেবিট, আপনার কাছে যেটা ডেবিট ওদের কাছে সেটা ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা অঙ্কগুলো একটু পড়ে দেখি। 2 নম্বর, 15,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে ব্যাংক কর্তৃক এটা আদায় হয়নি, তার মানে এটা তো সে কোনো মেমোরান্ডামে লেখেনি। ব্যাংক কর্তৃক প্রদেয় নোট 5,000 টাকা পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক কি করেছে? 5,000 টাকার একটি নোট পরিশোধ করছে যা নগদান বইতে লেখা হয়নি। একটু খেয়াল করেন, যখন আপনি একটা চেক ইস্যু করেন, এখানে বলছে কি আপনার ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ ইস্যু করেন, তখন কিন্তু আপনার ব্যাংক থেকে টাকাটা হ্রাস পায়। যখন আপনি একটা পাওনাদারকে টাকা দিতে বলেন, মানে প্রদেয় নোট টাকা দিতে বলেন, তখন কিন্তু আপনার ব্যাংক থেকে টাকাটা হ্রাস পায়, কারণ তারা তখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো উত্তোলন করে নিয়ে যায়। তাহলে ব্যাংক একটা প্রদেয় নোটের টাকা পরিশোধ করছে, তার মানে ডেফিনেটলি আপনি এটা নির্দেশ দিয়েছিলেন ব্যাংকে, বা প্রদেয় নোটকে ওইখানে লেখা ছিল যে ব্যাংক থেকে টাকাটা নিবে, তাই সে ব্যাংক থেকে যথারীতি সময় মতো টাকাটা নিয়েছে। এতে আপনার ব্যাংক থেকে কি টাকা হ্রাস পেয়েছে না? কিন্তু এটা আপনি নগদান বইতে লেখেনি, কিন্তু আপনি যখন প্রদেয় নোটকে বলেছিলেন তখন কিন্তু আপনি জাবেদা করছিলেন যে প্রদেয় নোটের জন্য তো একটা চেক বা কিছু একটা ইস্যু করছেন, তখন তো আপনি জাবেদা করছেন কি প্রদেয় নোট ডেবিট ব্যাংক ক্রেডিট। কারণ আপনার অনুমতি না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে হাত দিতে পারবে না। ডেফিনেটলি আপনি অনুমতি দিয়েছেন, তাই ব্যাংক ওই কাজটা করছে, কিন্তু যে কোনো কারণে ওই তথ্যটা আপনি লিপিবদ্ধ করেননি। কোথায়? নগদান বইতে। কিন্তু আপনি জাবেদা ঠিকই করছেন। যখন জাবেদা করছেন তখন আপনি প্রথমে জাবেদাটা কি করছিলেন একটু আমি বোঝানো, মানে ব্যাংকের তথ্যটা এখানে সরাসরি দেওয়া যায়, কিন্তু আমি জাবেদাটা বলছি। প্রদেয় নোট পরিশোধ, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধের জাবেদা কি? প্রদেয় নোট হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ প্রদেয় নোটটা কি আপনার দায়, তাহলে দায় হ্রাস পেলে কি ডেবিট, তাই লিখছেন প্রদেয় নোট ডেবিট। আর ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে, তাহলে আপনি কি করছেন? ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে আপনি ব্যাংক হিসাব ক্রেডিট করছেন, তাহলে এইটা ওরা ডেবিট মেমোরান্ডামে লিখবে। অর্থাৎ সহজে মনে রাখবেন যে লেনদেনের ফলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা টাকা কমে যাবে, তাহলে এটা ডেবিট মেমোরান্ডামে আসবে। ব্যাংক কর্তৃক 3 নাম্বার, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ। পরিশোধ 5,000 টাকা, বুঝতে পারছি। এখন দেখি আমি এখানে একটু ক্রেডিট মেমোরান্ডাম একবারে লিখে রাখি। ক্রেডিট মেমোরান্ডাম আপনারা বুঝে নিন। 12,000 টাকার ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থিত হয়নি। যেহেতু এটা ব্যাংকে উপস্থিত হয়নি, তার মানে এটা তো ব্যাংক লেখেইনি, তাহলে এটা ডেবিট বা ক্রেডিট কোনো মেমোরান্ডামে লেখে নেই। আচ্ছা, এরপরে আছে ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট হতে 5,000 টাকা আদায় যা নগদান বইতে লেখা হয়নি। দেখেন, নগদান বই মানে কিন্তু জাবেদা লেখা হয়নি তা না, নগদান বইতে লেখেনি। যে 2 ঘোড়া 3 ঘোড়া যে নগদান বই আছে সেখানে আপনি লেখেননি, আপনি কিন্তু জাবেদায় ব্যাংক ডেবিট ক্রেডিট এটা করেছেন। কারণ এই
না করলে আপনি তো অনুমতিটা দিয়েছেন, অনুমতি না দিলে তো ব্যাংকের অ্যাকাউন্ট আপনার কোনো কাজ করবে না। ডেফিনেটলি সেখানে আপনার চেক, আপনার সই, স্বাক্ষর কিছু আছে। তাই ব্যাংক এই কাজগুলো করছে। এটা মাথায় নেবেন যে নকদান বইতে লিখিনি মানে যে আমি কাজটা করিনি তা না। আমি জাবেদাটা করেছি, লেনদেনটা হয়েছে, কিন্তু নকদান বইতে ব্যাপারটা অন্তর্ভুক্ত করিনি। এইটা হলো বিষয়। এখন ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট হতে 5,000 টাকা আদায়। তাহলে আপনি এটা জাবেদা কি করবেন? ব্যাংক ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, মানে প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ দেনাদারের কাছ থেকে টাকাটা ব্যাংক আদায় করছে, আপনি টাকাটা পাইছেন, চেক পাইছেন বা টাকা পাইছেন, তাতে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা বৃদ্ধি পেয়েছেন, সম্পদ বাড়লে ডেবিট, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই যে আপনি ব্যাংক হিসাব ডেবিট মানে ডেবিট করলেন, এইটা ওরা ক্রেডিট মেমোরেন্ডামে লিখবে। ব্যাংক লিখবে কোথায়? আপনার বিপরীত, ক্রেডিট মেমোরেন্ডাম। তাই আমি বলেছি যে সকল লেনদেনের ফলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পায় সেগুলো ক্রেডিট মেমোরেন্ডামে লেখে। যদি ভুলে যান আপনি মনে রাখবেন যে আপনার বিপরীত কাজটা ওরা করে। তাহলে এটা ক্রেডিট মেমোরেন্ডামে আসবে। ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট হতে আদায় 5,000 টাকা। এরপরে আছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 6,000 টাকা যা নগদান মুক্ত হয়নি। তাহলে ব্যাংক ঠিক একই রকম বিনিয়োগের সুদ আদায় করছে। তাহলে বিনিয়োগের সুদ আদায় করছে, এতে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাইছে, আর বিনিয়োগ সুদটা হলো আপনার আয়। আপনার আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, এটা হলো সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। এই যে আবেদনটা আপনি করেছেন, এই যে আপনি ব্যাংক হিসাব ডেবিট করেছেন, তাহলে এটা ওরা ক্রেডিট মেমোরেন্ডামে লিখবে। তাহলে এখানে আসবে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 6,000 টাকা। এরপর আছে ব্যাংক কর্তৃক কমিশন চার্জ 1,000 টাকা যা নগদান মুক্ত হয়নি। তাহলে ব্যাংক কর্তৃক কমিশন চার্জ, তাহলে ব্যাংক একটা কমিশন চার্জ করছে। এতে কি করছে? ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিছে, এতে আপনার অ্যাকাউন্টের টাকা হ্রাস পেয়েছে। আর ব্যাংক কর্তৃক কমিশন চার্জ, এতে আপনার ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ব্যাংক কমিশন হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে আপনি ব্যাংক হিসাব ক্রেডিট করলেন, এইটা ওরা ডেবিট মেমোরেন্ডামে লিখবে। তাহলে দেখেন এতেও কিন্তু আপনার টাকা হ্রাস পেয়েছে ব্যাংক থেকে। 7 নম্বর, ব্যাংক কর্তৃক কমিশন চার্জ 1,000 টাকা। তাহলে এখানে হলো 6,000, এখানে হলো 11,000। আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন। এইভাবে যদি আপনারা একটু চর্চা করেন বা বোঝেন, আপনাদের কোনো সূত্র মুখস্থ করা লাগবে না, আপনাদের এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক সহজ মনে হবে। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি করব। আমি দুঃখ প্রকাশ করছি, জায়গার স্বল্পতার জন্য আমাকে একটু পাশাপাশি লিখতে হবে। আপনারা একটু বুঝে নেবেন আমার কথাগুলো শুনে। বিবরণ, আপনারা উপরে যেটা লেখা সেটা লিখে নেবেন যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হলো, সেই বিষয়গুলো একটু লিখে নেবেন। আমি সংক্ষেপে জাস্ট অঙ্কটা বুঝে দিচ্ছি। এখন দেখেন, ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে যে একক জেরটা কি। একক জের হলো একটি মাত্র জের দিয়ে অঙ্কটি শুরু করতে হয়, আর উভয় জের বা সংশোধনী পদ্ধতি এখানে দুটি জের দিয়ে শুরু করতে হয়। আমি আজকে একক জের নিয়ে কথা বলবো, আর উভয় জের নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও দেবো, সেখানে আপনারা দেখে নেবেন। আর এই বিষয়গুলোর জন্য আপনারা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে প্রবেশ করে দেখে নেবেন, যা আপনাদের এই অধ্যায়ের অঙ্ক করতে সাহায্য করবে। এখন দেখেন লেখা আছে ব্যাংক নগদান বই অনুযায়ী, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা? 40,000 টাকা। এখন একটা বিষয়, এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কথাটার মানে হলো কি, আপনার যে 2 ঘোড়া বা 3 ঘোড়া যে নগদান বইটা আছে, ওর ডেবিটে একটা ব্যাংকের কলাম আছে, ক্রেডিটে একটা ব্যাংকের কলাম আছে। এই ডেবিট আর ক্রেডিটের পার্থক্য হলো আমাদের উদ্বৃত্ত, জমাতিরিক্ত বা ব্যাংক জমার উদ্বৃত্ত যেটাই বলি। এখন ব্যাংক জমার উদ্বৃত্ত মানে হলো আমার ডেবিট পাশের টাকা বড় হয়েছিল, অর্থাৎ আমার ব্যাংকে টাকা আছে, আমি ব্যাংকের কাছে টাকা পাই। এইটা একটু মাথায় নিলাম যে আমি ব্যাংকের কাছে টাকা পাই, আমার ব্যাংকে টাকা আছে।
এখন এই ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য আপনার মেইন কাজ হচ্ছে ব্যাংকের বিবরণীটাকে ফলো করা, অর্থাৎ ব্যাংক বিবরণীতে যে কাজগুলো করছে আপনি সেইটাই করবেন। ব্যাংক বিবরণীতে যে কাজগুলো করে নাই সেই কাজগুলো যদি আপনি করে থাকেন ওগুলো বাদ দিতে হবে। ব্যাংক বিবরণী যদি ভুল করে আপনাকেও ভুল করতে হবে, অর্থাৎ তাকে আমি দেখবো হলো ব্যাংক বিবরণী যে কাজগুলো করছে জাস্ট আমি ওই কাজগুলো করব। আমি নতুন নকদান বইতে না, নতুন একটা বিবরণী প্রস্তুত করব ব্যাংক যে কাজগুলো করছে। ব্যাংক যদি ভুল করে আমিও সেই ভুলটা আবার লিখবো, ব্যাংক যা করে নাই ওই কাজটা আমি করে থাকলে বাদ দিব। এবার একটু দেখেন এটা প্রমাণ। এবার আছে আমার হলো 15,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে একটু খেয়াল করেন, যখন আপনি চেকটা জমা দিচ্ছেন তখন আপনি কি করেছেন? ব্যাংক ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। আপনি কি ব্যাংকে টাকা বৃদ্ধি করেছেন? হ্যাঁ, কিন্তু ব্যাংক সেটা আদায় করেনি, তাহলে ব্যাংকের অ্যাকাউন্টে কি সেই টাকাটা বৃদ্ধি পাইছে? না। তাহলে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পায় নাই, আপনি বৃদ্ধি করেছিলেন, এখন আপনি বিয়োগ করে দিবেন ওর সাথে মিলানোর জন্য। তাহলে এটা আমার এখানে লিখি একটু যোগ, আর আমি একটু নিচে লিখি বিয়োগ। আমি আবার বোঝাবো এই বিষয়টা, এটাই বোঝার দরকার। ব্যাংক কর্তৃক 15,000 টাকার একটি চেক আদায়ের জন্য, মানে সরি, 15,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তার মানে ব্যাংক ওই 15,000 টাকার চেক আদায় করেনি, তার মানে আমার অ্যাকাউন্টে টাকাটা বৃদ্ধি করেনি। কিন্তু আমি যখন আদায়ের জন্য চেকটি জমা দিছি তখন আমি আলাদা করছিলাম ব্যাংক ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। তার মানে আমি কি ব্যাংকে টাকা বৃদ্ধি করছি না করিনি? তাহলে আমি বৃদ্ধি করছি, কিন্তু ব্যাংক তো করে নাই। তাহলে আমি বৃদ্ধি করছিলাম, তাহলে এখন ব্যাংকের সাথে মিলানোর জন্য কি করব? হ্রাস করব, বিয়োগ করব। তাহলে এখানে লিখবো 2। আপনারা এইভাবে লিখতে পারেন যে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, 2 নম্বর 15,000 টাকা। এরপর আছে ব্যাংক কর্তৃক প্রদেয় নোট 5,000 টাকা পরিশোধ যা নকদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক কি করেছে? প্রদেয় নোট 5,000 টাকা পরিশোধ করছে। তাহলে পরিশোধ যখন করছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কমছে, এখন আপনি নকদান বইতে লিখেননি, তার মানে কি আপনি কি টাকাটা কমাইছেন? না। তাহলে আপনি এখন কমাবেন। ব্যাংক যেহেতু কমাইছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা, তাহলে আপনিও কি করবেন? আপনার ঘরে যে অ্যাকাউন্ট আছে, হিসাব আছে, সেখান থেকে কমাবেন, অর্থাৎ বিয়োগ করবেন। টাকা, সরি এখানে ব্যাংক কর্তৃক, হ্যাঁ, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ। কত টাকা? 5,000 টাকা, সরি। এরপরে আছে কি 12,000 টাকার ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থিত হয়নি। তাহলে দেখেন, আপনি একটা চেক দিয়েছিলেন, ধরেন যখন চেকটা দিয়েছেন তখন জাবেদা কি করছেন? প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে কি আপনি আপনার ঘরের খাতায় টাকাটা কমাইছেন, কিন্তু চেকটা নিয়ে ব্যাংকে উপস্থিত হয়নি। তাহলে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তো টাকাটা কমেনি। তাহলে আপনি এখন কি করবেন? টাকাটা বাড়াই দিবেন। কারণ ব্যাংক থেকে টাকা কমে নাই, কিন্তু আপনি কমাইছেন, তাহলে আপনি এখন বাড়াবেন। কারণ যখন চেকটা ইস্যু করছেন তখন তো জাবেদা করছেন প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংক থেকে টাকাটা আপনি হ্রাস করেছিলেন। কিন্তু চেকটা নিয়ে যেহেতু ব্যাংকে উপস্থিত হয়নি, আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কমেনি, তাহলে আমি এখন মিলানোর জন্য টাকা বাড়াই দিব। তাহলে এখানে যোগ লিখবো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থিত হয়নি, 12,000 টাকা। এরপরে আছে ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট হতে 5,000 টাকা আদায় যা নকদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক দেনাদারের নিকট থেকে 5,000 টাকা আদায় করছে, এতে কি আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে? কিন্তু আমি নকদান বইতে লিখিনি, তার মানে কি নকদান বইতে বৃদ্ধি করিনি। তাহলে ব্যাংকের সাথে মিলানোর জন্য আমি এখন বৃদ্ধি করব, অর্থাৎ বাড়াবো। তাহলে আবার বলি, ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট হতে 5,000 টাকা আদায়। তাহলে এই যে ব্যাংক আদায় করছে, এতে কি হয়েছে? আমার অ্যাকাউন্টে কি টাকা বাড়ছে? তাহলে ব্যাংকের সাথে মিলানোর জন্য কি করব? আমি আমার ঘরের খাতায় টাকাটা বৃদ্ধি করব,
অর্থাৎ যোগ করব, লিখব ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট হতে আদায়, দুঃখিত, 5,000 টাকা। এরপর আছে কি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদানভুক্ত হয়নি। তাহলে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে, এতে কি আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাইছে। তাহলে আমি এখন কি করব, আমার ঘরের অ্যাকাউন্টে টাকাটা বৃদ্ধি করব। আশা করি বিষয়গুলো একটু বুঝতে পারছেন। তাহলে যোগ হবে, তাহলে ব্যাংক কর্তৃক বিনিয়োগে সুদ আদায়, এরপর আছে ব্যাংক কর্তৃক কমিশন চার্জ 1,000 টাকা যা নগদানভুক্ত হয়নি। দেখেন ব্যাংক কি করছে, কমিশন চার্জ করছে, এতে আমার অ্যাকাউন্টে তো টাকা আছে, ওই যে বলেছিলাম যে আমি ব্যাংকের কাছে টাকা পাই, আমার অ্যাকাউন্টে টাকা আছে। তাহলে ব্যাংক কমিশন চার্জ করছে, এতে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা হ্রাস করছে, কমে গেছে। তাহলে আমি আমার ঘরের খাতে কি করব, কমাই দিব। ব্যাংকের সাথে ব্যাংক যা করবে আমি তাই করব। তাহলে আমরা এখানে লিখব ব্যাংক কর্তৃক কমিশন চার্জ 1,000 টাকা, আর কোনো এন্ট্রি নেই, আমরা যোগ করে বসাই দিব। তাহলে 5 আর 6 11, 11 আর 12 23, 23,000 টাকা যোগ করে লিখবো এখানে 63। এরপর আমরা এখানে যোগ করি 20, 21,000। 21,000 টাকা আমরা কি করবো, এখান থেকে বিয়োগ করবো, বিয়োগ করলে হয় কত, 42,000। এটা আমরা লিখবো ব্যাংক বিবরণী অনুযায়ী, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। আমি আপনাদেরকে বলছি, হয়তো হাতের লেখা বুঝতে একটু কষ্ট হতে পারে, তাই আপনারা আমি যখন লিখছি কথাগুলো বলে দিচ্ছি, সেখান থেকে একটু বোঝার চেষ্টা করবেন। এই ভিডিওটি দেখার পরে আপনার কাছে থাকা বই থেকে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমে মানে প্রত্যেকটি প্রশ্নের অর্থাৎ একটি উদ্দীপকের ক খ গ একটি ভিডিওতে সমাধান করার চেষ্টা করছি, যাতে আপনারা বুঝতে পারেন। যদি খন্ড খন্ড করে দিতাম হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতো। আর একসাথে অঙ্কটি করার জন্য আমাকে অনেক কথা বলতে হয়েছে, আবার কিছু কথা আমার বাদ পড়েছে, যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আশা করি আরো ভালো মতো দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা এই ভিডিওটি দেখবেন, দেখে যদি কিছুটা উপকৃত হন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু বান্ধবরা দেখতে পারে, এবং আমিও আপনাদের জন্য আরো ভিডিও তৈরি করে দিতে পারি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।